ভালোবাসা সুন্দর, অসম্ভব সুন্দর। তবে যদি ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখতে না পারো তবে ভালোবাসা নিষেধ। আজকে এমনই এক সীমাহীন ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি দেখতে দেখতে তোমাদের মনে হবে এমনটা নাও হতে পারত, কিন্তু গল্পের অন্তিম পর্যায়ে এমন এক টুইস্ট আছে যা তোমাদের ভাবতে বাধ্য করবে। একটা হালকা ভালো লাগা, বলা যেতে পারে একটা নিখাত ভালোবাসা তোমাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলো দেরি না করে এই কাহিনী শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমাদের 1908 সালের মুঙ্গের শহরকে দেখানো হয়, আর এখানেই আমরা পরিচিত হই এই কাহিনীর মুখ্য চরিত্র শেখরের সাথে। শেখর মুঙ্গের স্টেশনে আসে কারণ সে এই শহর থেকে দারবাংলা শহরে যাবে। শেখর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে যে দারবাংলা ট্রেন আসবে তো। স্টেশন মাস্টার বলে যে হ্যাঁ, আপনি অপেক্ষা করুন, ট্রেন যথাসময়ে স্টেশনে ঢুকে যাবে। শেখর স্টেশন মাস্টারকে বলে আচ্ছা, ওয়েটিং রুমটা কোন দিকে একটু বলতে পারেন? উত্তরে স্টেশন মাস্টার বলেন স্যার, সেটার অবস্থা খুবই জরাজীর্ণ, রুমের ছাদের অবস্থাও বেহাল, বৃষ্টির দিনগুলোতে ছাদ থেকে জল পড়ে। শেখর এবার একটু চিন্তায় পড়ে যায়। সে বলে সর্বনাশ করেছে, এতটা সময় তবে আমি কিভাবে আর কোথায় কাটাবো? পাশ থেকে এক ব্যক্তি বলে ওঠে মাস্টারজি, মহিলাদের ওয়েটিং রুমটি খালি আছে, আপনি ওখানে এনার থাকার ব্যবস্থা করে দিতে পারেন। কাহিনী এবার সেখান থেকে চলে আসে একটি স্কুলে, যেখানে ললিতা নামের এক শিক্ষিকা গণিতের ক্লাস নিচ্ছিলেন। এমন সময় সেখানে দিনুদা নামক এক মধ্যবয়স্ক ব্যক্তি এসে জানায় ললিতা দিদি গিরিনবাবু এসেছেন। কাহিনী আবারও পৌঁছায় শেখরের কাছে। স্টেশন মাস্টার শেখরকে বলে যে আপনার গল্প আমি অনেক শুনেছি, একটা বিষয়ে একটু নিশ্চিন্ত হলাম যে মহিলা ওয়েটিং রুমে আপনার একটা ব্যবস্থা হলো। এই জলঝড়ের রাতে কোনো মহিলা প্যাসেঞ্জার বোধ করি আর আসবে না। শেখর বলে কেন, কোনো মহিলা যে আসবে না এটা আপনি নিশ্চিত করে কি করে বলতে পারেন? মাস্টার বলে এমন খুব কম মহিলা আছেন যারা একা একা রেলে চলাফেরা করে। কাহিনীতে এবার ললিতাকে দেখানো হয়। গিরিনের সাথে কথোপকথনে ললিতা গিরিনকে বলে আমি আজই কলকাতার উদ্দেশ্যে বের হব। গিরিন বলে আজ তো আমি তোমার সাথে যেতে পারবো না। ললিতা বলে গিরিন, তাতে সমস্যা নেই, আমি একাই যেতে পারবো, আগে আমি সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখি। গিরিন বলে তবে তোমার যা ইচ্ছা সেটাই হোক, আমি বরং তোমাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। সেখান থেকে কাহিনী চলে আসে শেখরের কাছে। শেখর স্টেশনে হাঁটছে আর যেন কারোর কথা ভাবছে। ভাবতে ভাবতে কাহিনী গিয়ে পৌঁছায় 1904 সালে। এই পর্যায়ে আমরা ললিতা এবং শেখরের আসল গল্প জানতে পারি। ললিতা শেখরের রুমে এসে শেখরকে বলে শেখরদা, আমি আলমারি থেকে 10টা টাকা নিলাম। শেখর তাতে কিছুই বলে না, শুধুমাত্র বলে হ্যাঁ শুনেছি। শেখরের কোনো হেলদোল না দেখে ললিতা বলে টাকাটা কেন নিলাম জিজ্ঞাসা করবে না? শেখর বলে যে আজ অবধি কখনো কি তোমার কাছে কোনো কিছুর কারণ জানতে চেয়েছি? ললিতা বলে আমি যদি 10 টাকা উড়িয়ে দিই? শেখর বলে দেবে, তাতে সমস্যা কি? ললিতা বলে তবে আমি যাই। শেখর বলে হ্যাঁ যাও। ললিতা চাইছিল শেখর যেন একবার তার দিকে তাকায়, কিন্তু শেখর বই পড়াতেই মগ্ন ছিল। তাই ললিতা একটু জোর গলায় বলে আমি থিয়েটার দেখতে যাচ্ছি। তাও শেখর তাকায় না। শেখর তাতেও বই পড়াতেই অনড় থাকে। ললিতা এতে আরও বেশি রেগে যায় এবং জোর গলায় বলে তুমি কি শুনলে আমি কি বললাম? এবার শেখর বিরক্ত হয়ে বইটা বন্ধ করে ললিতার দিকে তাকায়। ললিতাকে দেখেই শেখর তো পুরো অবাক হয়ে যায়, কারণ ললিতা আজ অনেক সুন্দরভাবে সেজেছিল। শেখর কিছুক্ষণ যেন অসীম মুগ্ধতা নিয়ে ললিতার দিকেই তাকিয়ে থাকে, আর তারপর ললিতাকে জিজ্ঞাসা করে বলো কি হয়েছে? ললিতা বলে আমরা সবাই থিয়েটার দেখতে যাচ্ছি। শেখর বলে আমরা বলতে? ললিতা বলে আমি, কালু এবং চারু। ললিতা বলে আচ্ছা তুমি চারুকে চেনো তো? ললিতার কথা শেষ হতে না হতেই শেখর বলে হ্যাঁ, ওই ব্রাহ্মণ তো। ললিতা আরও বলে যে আজ আমাদের সাথে চারুর মা এবং মামাও যাবে। শেখর বলে এই মামাটা আবার কে? ললিতা বলে যে উনি মুঙ্গের থেকে কলকাতায় পড়াশোনা করার জন্য এসেছেন। সেখানে নাকি উঁচু ক্লাসে পড়ার আর কোনো উপায় ছিল না, তাই তিনি এখানে ভর্তি হয়েছেন। শেখর খুব রেগে গিয়ে বলে বাহ, তার সম্পর্কে খুব ভালো খবর রেখেছো দেখছি। সেখান থেকে কাহিনী এবার বর্তমানে আসে, যেখানে রেল স্টেশনের শেখর স্টেশন মাস্টারকে আবারও জিজ্ঞাসা করে যে আজ ট্রেন আসবে তো?
মাস্টার বলে, হ্যাঁ ট্রেন আসবে, আপনি একটু অপেক্ষা করুন। মাস্টার শেখরকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন। শেখর বলে, আমি পেশায় একজন উকিল। মাস্টার বলে, আচ্ছা তাহলে আপনি ভালোই শিক্ষিত। আচ্ছা আপনি কি বিবাহিত? এই কথায় শেখর চুপ করে যায় এবং আমাদের পূর্বের কিছু ঘটনা দেখানো হয়, যেখানে ছোট্ট একটি দৃশ্যে ললিতা শেখরকে জিজ্ঞাসা করছে, তুমি এরকম কেন করলে শেখরদা? সেখান থেকে কাহিনী আবারও বর্তমানে আসে। আর এতক্ষণে শেখরের রেল স্টেশনে ললিতাও পৌঁছে গেছে। সেই সময় শেখর বাইরের একটি দোকানে দাঁড়িয়েছিল। মাস্টার ললিতাকে দেখা মাত্রই বিচলিত হয়ে পড়ে, কারণ মহিলাদের ওয়েটিং রুমে তিনি পুরুষ থাকতে দিয়েছেন। এই বিষয়টি নিয়ে যদি ললিতা ওপর মহলে জানায় তবে মাস্টারের সমস্যা হবে। তাই স্টেশন মাস্টার ললিতাকে বলে যে দয়া করে আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার রুমের ব্যবস্থা করে আসছি। এরপরে কিছু সময় পরে ললিতা ওয়েটিং রুমে গেলে তার নজর পড়ে শেখরের কোটের ওপরে। ললিতা কাছে গিয়ে কোটটাকে খুব ভালোভাবে দেখে। এরপরে শেখর স্টেশনে ফিরলে মাস্টার শেখরকে জানায় একজন মহিলা এসেছেন, আপনি মহিলা ওয়েটিং রুম থেকে আপনার জিনিসপত্র নিয়ে আমার রুমে চলে আসুন। এই কথা শুনেই শেখর খুব তাড়াহুড়ো করে সেই রুমে গিয়ে তার জিনিসপত্র নিয়ে চলে আসে। শেখর এই তাড়াহুড়োর মধ্যে নিজের ব্লেজারটা সেই রুমেই ফেলে আসে। সেই রুম থেকে যাওয়ার সময় হঠাৎই ললিতা তার সামনে চলে আসে। তারা দুইজনের দিকে এক অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু তাদের মুখে কোনো ভাষা থাকে না। সেখান থেকে কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে যায়। শেখর ললিতাকে বলছে, তোমার আমার পথ কখনো আলাদা হতে পারে না, সেটা তুমি নিজেও বোঝো। শেখর ললিতাকে বলে, আজ থেকে আমরা বিয়ের বন্ধনে আবদ্ধ হলাম, এখান থেকে আর পালাবার কোনো পথ নাই। ললিতা শেখরকে প্রণাম করতে যায় এবং শেখর তাকে সঙ্গে সঙ্গে তুলে নেয়। শেখর বলে, আজ এই শিবরাত্রিতে তোমার শিব দুর্গার সঙ্গে সঙ্গে আমাদের বিয়েটাও সত্যি হয়ে থাক, তারাই না হোক আমাদের বিয়ের সাক্ষী হয়ে থাকুক। এই কথা বলে শেখর ললিতার ঠোঁট স্পর্শ করে। সেখান থেকে কাহিনী বর্তমানে আসে, যেখানে ললিতা অতীতের কোনো ঘটনায় হারিয়ে গিয়েছিল। এই পর্যায়ে আমরা দেখি একদিন ললিতার মামা শেখরের বাবার কাছ থেকে কিছু টাকা ধার চাইতে আসে। মামা এক প্রকারে আকুতি মিনতি করেই টাকাটা চায়। সেই জায়গায় ললিতা এলে সে বলে, মামা তুমি চিন্তা করো না। ললিতা তার মামাকে বোঝায়, তুমি চিন্তা করো না, জ্যাঠামশাই তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। শেখরের দাদা অবিনাশ ললিতার মামাকে আশ্বস্ত করে এবং বলে যে আপনি চিন্তা করবেন না, বাবা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করবেন। অবিনাশের বাবা ছেলেকে থামিয়ে দেয় এবং ললিতার মামার থেকে তার বাড়ির দলিলের বিনিময়ে তাকে 7,000 টাকা ধার দেয়। ললিতা এবং তার মামা চলে যাওয়ার পরে অবিনাশের বাবা তাকে বলে, আমি এই কারণেই দলিলের বিনিময়ে গুরুচরণকে টাকা ধার দিয়েছি, কারণ আমি জানি গুরুচরণ কোনোদিনও সেই টাকা শোধ দিতে পারবে না, আর ওই জায়গাও আমাদের হয়ে যাবে। এই বাড়ি আমি তোমার নামে করে দেব এবং ওই জায়গায় আমি শেখরের জন্য একটি বাড়ি বানিয়ে দেব। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে শেখর পুরুষদের রুমে চলে আসে। শেখরের মুখে অতীতের ঘটনার ছাপ পড়ে। এই পর্যায়ে আমরা দেখি শেখর এবং তার মা দ্বার বাংলায় এসেছিল কোনো একটি কাজের জন্য, যেখানে শেখরের বৌদি তাদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠায়। সেই চিঠিতে লেখা ছিল যে গুরুচরণ কাকা ব্রাহ্মণ হয়ে গিয়েছেন। এই চিঠি পড়ার পরে শেখর আকাশ থেকে ভেঙে পড়ে। সে বলে, গুরুচরণ কাকা এমনটা কি করে করতে পারলো? তখন শেখরের মা শেখরকে বলে যে গুরুচরণ ঠাকুরপো তোর বাবার থেকে টাকা ধার নিয়েছিল এবং সেই টাকা শোধ দেওয়ার পর তোর বাবা কেন জানি না এত রেগে গেলেন। তোর বাবা এমন পাগলামি শুরু করেছে যে গুরুচরণ ঠাকুরপো যদি তাড়াতাড়ি তার মেয়ে এবং ভাগ্নের বিয়ে দিতে না পারে তাহলে তিনি ঠাকুরপোকে এক ঘরে করে দেবেন। ওই বাড়ির অভিভাবক হিসেবে এখন গিরিনবাবুই তাদের সাহায্য করছেন। এখন এটাও শোনা যাচ্ছে যে গিরিনবাবু নাকি ললিতাকে বিয়ে করবেন। তারপরে শেখর এবং তার মা কলকাতায় ফিরে আসে। ললিতা শেখরকে সামনে পেতেই তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাকে যে এতগুলো চিঠি লিখলাম কোনো উত্তর দিলে না তো? উত্তরে শেখর বলে, কই আমি তো কোনো চিঠি পাইনি। ললিতা বলে, কিন্তু আমি তো তোমাকে অনেক চিঠি লিখেছিলাম। শেখর বলে, চিঠিতে কি লেখা ছিল? ললিতা বলে, সে অনেক কিছু। আচ্ছা ওসব কথা বাদ দাও, তুমি নিশ্চয়ই সব কিছুই শুনেছ, এখন তুমি বলো আমি কি করব? শেখর বলে, আমি কি
কি বলবো তোমাকে? ললিতা বলে, তুমি ছাড়া আর কেই বা বলবে? শেখর বলে, আমি তোমাকে কিছু বললে তুমি কি সেটা শুনবে? শেখর বলে, আমি কে, আমি কি হই তোমার? ললিতা বলে, এসব কি বলছো তুমি? তুমি কিছু বললে আমি কেনই বা শুনবো না? তুমি বললে তো আমি তোমার পায়ে পড়ে থাকবো। দোহাই তোমার, আমাকে নিয়ে এমন তামাশা করো না, আমি এমনিতেই অনেক ভয়ে থাকি। শেখর বলে, তোমার আবার কিসের ভয়? ললিতা বলে, তুমি থেকেও আমার কাছে নেই, আমার মা বাবাও নেই। তুমি নিশ্চয়ই শুনেছ মামা ব্রাহ্মণ ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এখন যদি তোমার পরিবার আমাকে মেনে না নেয়? শেখর বলে, এটাই কি স্বাভাবিক নয়? শেখর বলে, তোমার মামা গিরিনবাবুর কাছ থেকে টাকা নিয়ে আমার বাবার ধার শোধ করেছেন এবং তার কথায় ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেছেন। ললিতা বলে, মামা যাই হয়ে যাক না কেন, কিন্তু এখন তুমিও যা আমিও তাই। তোমার মা যেমন তোমাকে ফেলতে পারবে না, তেমন আমাকেও পারবে না। ললিতা বলে, গিরিনবাবুর টাকা ঠিকই ফেরত দেওয়া যাবে। ললিতার কথা শুনে শেখর বলে, অতগুলো টাকা তুমি কিভাবে ফেরত দেবে? অতগুলো টাকা তোমাকে কেই বা দেবে? ললিতা বলে, তুমি জানো না মেয়ে মানুষেরা কোথা থেকে টাকা পায়? আসলে ললিতা শেখরকেই বোঝাতে চেয়েছিল। সেই রাতের ঘটনার পরে নিয়ম মতো ললিতা এখন শেখরের স্ত্রী। শেখর বলে, তুমি কি সেই রাতের ঘটনা কাউকে বলেছ? ললিতা জানায় যে সে এই বিয়ের কথা কাউকেই জানায়নি। শেখর বলে, গিরিনবাবুর টাকা তো ফেরত দেওয়া যাবে না। তোমার মামা তোমাকে তার কাছে বিক্রি করেছেন, তবেই তিনি এতগুলো টাকা দিতে রাজি হয়েছেন। এই কথা শুনে ললিতা খুব রেগে যায় আর বলে, এ কি বললে তুমি? আমার মামা আমাকে বিক্রি করেছেন? শেখর বলে, তোমার মামা যা করেছেন সেটাকে সহজ ভাষায় বিক্রি করাই বলে। ললিতা এবার আরও রেগে যায় এবং বলে যে, খবরদার, এই কথা তুমি আর কখনো মুখেও আনবে না। আমার মামা আমাকে বিক্রি করেননি, তিনি এরকম মানুষই নন, তার কোনো টাকা ছিল না। আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার মামাই আমাকে এখানে নিয়ে এসে খাইয়ে পরিয়ে শিক্ষিত করে মানুষ করেছেন। আমার মামা গরিব হতে পারেন, কিন্তু পাষণ্ড নন। তোমাকে একটা কথা বলি, এই জগতে কেবলমাত্র একজনেরই অধিকার আছে আমাকে বিক্রি করার, আর সেটা হলে শুধুমাত্র তুমি। ললিতা বলে, টাকা দেওয়ার ভয়ে তুমি যদি আমাকে বিক্রি করে দাও তাহলে আর কিছুই বলার নেই। এই কথা বলতে বলতে ললিতা কেঁদে বাড়ির ভিতরে চলে যায়। এর পরের দৃশ্যে আমাদের এটা দেখানো হয় আসলে কেন ললিতার মামা গিরিনবাবুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। একদিন শেখরের বাবা গুরুচরণকে রাস্তায় দেখে অনেক অপমান করে, আর দূর থেকে ললিতাও সেটা দেখে। সেই সময় সেই রাস্তা দিয়ে গিরিনবাবু পেরিয়ে যেতে থাকেন। তাই গিরিন আর দেরি না করে ললিতাদের বাড়িতে গিয়ে ললিতার মামাকে নিজের ইচ্ছায় টাকা দিতে চায়। প্রথমে তিনি গিরিনবাবুর টাকা নিতে চান না, পরে গিরিনের অনেক অনুরোধে তিনি রাজি হন। পরের দিন ললিতার মামা শেখরের বাবার কাছে গিয়ে টাকাটা দিয়ে দেয়। শেখরের বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? কে তোমাকে এতগুলো টাকা দিল? ললিতার মামা বলে, যিনি টাকা দিয়েছেন উনি ওনার নাম কাউকে বলতে বারণ করেছেন। শেখরের বাবা বলে, তোমার বাড়িতে অনেকগুলি সুন্দরী যুবতী মেয়ে আছে, তোমার কষ্টে তো অনেকেই সাহায্য করবে। যাই হোক, গুরুচরণ আমাকে এটা বলো যে তিনি তোমাকে কত টাকা সুদের বিনিময়ে এই এতগুলো টাকা দিয়েছেন। গুরুচরণ বলে, টাকা দেওয়ার সময় উনি সুদের কথা কিছুই বলেননি। শেখরের বাবা বলে, বলো কি, তবে কি অন্য কিছুর বিনিময়ে এই টাকা? শেখরের বাবা আরও বলে যে, দেখো গুরুচরণ, তোমার মতো 60 টাকা বেতনের কেরানিকে কেউ এমনি এমনি এত টাকা দেবে না। গুরুচরণ বলে, ঈশ্বর জানেন আমি কোনো অধর্ম করিনি। এরপরে গুরুচরণ টাকা দিয়ে দলিল নিয়ে চলে যায়। গুরুচরণ চলে যাওয়ার পরে শেখরের বাবার ক্যাশিয়ার বলে, সত্যি মিথ্যা জানি না বাপু, তবে গলির মোড়ের ওই ব্রাহ্মণ বাড়ির গিরিন ইদানিং গুরুচরণের বাড়িতে যাতায়াত করে। এই কথা শুনে শেখরের বাবা বলে, পরপুরুষ বাড়িতে যাতায়াত করে আর বাড়িতে দুইজন যুবতী মেয়ে রয়েছে, দেখি এবার গুরুচরণ কিভাবে সমাজে থাকতে পারে। কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে। ললিতা পুরুষদের ওয়েটিং রুমে এসে শেখরকে বলে, তুমি আমাদের ওয়েটিং রুমে চলে এসো। শেখর বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই ঠিক আছি। ললিতা বলে, দোহাই তোমার, তুমি ওই রুমে চলে এসো, এখানে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। ললিতার অনুরোধে শেখর তার সঙ্গে তার ওয়েটিং রুমে চলে যায়। শেখর ললিতাকে জিজ্ঞাসা করে যে, স্টেশন মাস্টারের কাছ থেকে শুনলাম তুমি কলকাতা যাচ্ছ। ললিতা বলে, মামির শরীর ভালো নেই, আমি তাকেই দেখতে যাচ্ছি। শেখর
বলে তা গিরিন বাবু তোমাকে একা কি করে ছেড়ে দিল? ললিতা বলে যে আমার একা যাওয়ার অভ্যাস আছে। ললিতা এক বুক চাপা কষ্ট রেখে শেখরকে জিজ্ঞাসা করে, তোমার বউ কি এখন কলকাতাতেই আছে? শেখর জানায় সে এখনো বিয়ে করে নাই, তবে তার বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসেই তার বিয়ে। শেখর এই কথা বলে উঠে যাচ্ছিল। ললিতা বলে যে ওই রুমে তো বসার মতো জায়গা নেই, এই রুমে বসলে তোমার কিসের অসুবিধা? শেখর বলে অন্যের বউয়ের সাথে গল্প করতে আমার রুচিতে বাধে। এই কথা বলেই শেখর সেখান থেকে উঠে যায়। এবার ঠিক তখনই সেখানে স্টেশন মাস্টার চলে আসে। মাস্টার জানায় যে রেলে সমস্যা হয়েছে, আজ রাতে আর ট্রেন আসবে না। আপনি চাইলে শেখরবাবু আমার সাথে আমার কাজ শেষে আমার বাড়িতে চলে যেতে পারেন। এই কথা বলে রেল মাস্টার সেখান থেকে চলে যায়। শেখর ললিতাকে বলে যে নিয়তিও আজকাল আমার সাথে মজা করতে শুরু করেছে। ললিতা বলে আমার জন্য তোমাকে নিজের রুচির বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করতে হবে না, আর তাছাড়া তো স্টেশন মাস্টার তোমাকে বললেন যে তুমি তার সাথে তার বাড়িতে যেতে পারো, তুমি এখান থেকে চলে যাও, আমি নির্বিঘ্নে দরজা বন্ধ করে এখানে থেকে যাব। তখন শেখর বলে, তোমার কি আমাকে এতটাই অপদার্থ মনে হয় যে আমি তোমাকে এখানে একা রেখে চলে যাব? ললিতা তখন একরাশ অভিমান নিয়ে বলে যে এই অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম নয়। এই কথা শুনে শেখর বলে যে সেদিন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। এবার কাহিনী আবারও অতীতে যায়। শেখরের বৌদি শেখরকে বলে, ঠাকুরপো তুমি ললিতার সাথে এমন অবিচার করো না। বৌদি শেখরকে অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু শেখর তার নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সেখান থেকে কাহিনী আবারও বর্তমানে আসে। শেখর বলে, সেদিন যেটা ঠিক মনে হয়েছিল আমি তাই করেছি। আর সেই দিনের ঘটনার জন্য ললিতা তুমি কি আমাকে দায়ী করছো? ললিতা বলে যে তোমাকে কেন দায়ী করব, কোন অপরাধে তোমাকে দায়ী করব? শেখর বলে, এই যে কিছুক্ষণ আগে তুমি বললে আমি তোমাকে একা রেখে চলে এসেছি। ললিতা বলে, আমি কি একবার তোমার নাম নিয়েছিলাম? আমাকে তো একা রেখে কোনকালে আমার বাবা মা চলে গেছেন, তারপরে একদিন মামাও চলে গেছেন। শেখর বলে, তুমি নিজেকে খুব চালাক ভাবছো, আসলে ওই কথাটা তুমি কেন বললে আমি সেটা জানি। এই কথা শুনে ললিতা বলে, আমাকে কোনোদিনও তুমি একা রেখে চলে যাবে না এমন কথা তো তুমি কোনোদিনও দাওনি, তাহলে তোমাকে কেন দায়ী করব? এই কথা শুনে শেখর রেগে গিয়ে রুম থেকে বাইরে চলে যায়। সেখান থেকে কাহিনী আবারও অতীতের প্রেক্ষাপটে চলতে শুরু করে। আমরা দেখি ললিতার মামা অসুস্থ, ডাক্তার বলেছেন আবহাওয়ার পরিবর্তন করলে উনি সুস্থ হয়ে যাবেন, তাই তারা ঠিক করে যে তারা মুঙ্গের শহরে চলে আসবে। সেখান থেকে কাহিনী আবারও বর্তমানে আসে। শেখর ললিতাকে বলে যে তুমি যেন তোমার স্বামীকে বলো না আমার সাথে তোমার দেখা হয়েছে, তাহলে সমস্যা হবে। ললিতা বলে, আমার খুব ইচ্ছা করছে তোমাকে সব সত্যি কথা খুলে বলার, যে সত্যি আজ অবধি তোমাকে বলা হয়নি। এবার ঠিক সেই সময়ে সেখানে গিরিন চলে আসে। গিরিনকে দেখে ললিতা অবাক হয়ে যায়। ললিতা গিরিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে এলে? গিরিন বলে, আমি খবর পেলাম আজ ট্রেন আসবে না, তাই তোমাকে নিতে চলে আসলাম। গিরিন আরও বলে, এতক্ষণ তোমাকে এখানে আটকে থাকতে হলো। ললিতা বলে, তেমন কোনো অসুবিধা হয়নি, উনি আমার সঙ্গে ছিলেন। শেখর বলে, ললিতা উদার মনের মানুষ, পুরুষ ওয়েটিং রুমে জল পড়ায় উনি আমাকে এখানে থাকতে দিয়েছিলেন। শেখর পিছন করে দাঁড়িয়ে থাকার জন্য গিরিন তাকে চিনতে পারে না, তাই অজ্ঞাতভাবেই গিরিন তাকে বলে, চলুন না, পাশেই আমাদের বাড়ি, আপনি চাইলে ওখানে আজ রাতে থাকতে পারেন, কাল সকাল হলেই আবার না হয় চলে যাবেন। কিন্তু সেই প্রস্তাব শেখর মুখের ওপরই না করে দেয়। কাহিনী আবারও অতীতে চলে যায়। ললিতার মামা অনেক অসুস্থ, মারা যাওয়ার আগে তিনি ললিতার বিয়ের দায়িত্ব গিরিনকেই দিয়ে যায়। গিরিন বলেছিল যদি ললিতা আমাকে বিয়ে করতে রাজি হয় তবেই এই বিয়ে হবে, তা না হলে না। ললিতার মামা ওদের 4 হাত এক করে দিয়ে যায়। সেখান থেকে কাহিনী আবারও বর্তমানে আসে। গিরিন ললিতাকে বলে যে ওই লোকটা কেমন অদ্ভুত, তাই না? এই লোকের সাথে তুমি এতক্ষণ ধরে গল্প কি করে করলে? ললিতা বলে, তুমি ওকে চিনতে পারোনি? গিরিন বলে, কই না তো। ললিতা বলে, উনি শেখরদা। গিরিন সঙ্গে সঙ্গে আবারও শেখরকে আনতে যায়। ললিতা তাকে বাধা দিলে গিরিন আর যায় না। সেখান থেকে কাহিনী আবার চলে আসে পরের দিন সকালে। ললিতা তার মামিকে দেখতে আসে। ললিতার মামি বলে, কি রে, তোর সাথে নাকি গতকাল শেখরের দেখা হয়েছিল? ললিতা বলে, তোমাকে এই সমস্ত কথা কে বলেছে, তোমার জামাই? মামি বলে, হ্যাঁ, গিরিনই
আমাকে এই সমস্ত কথা জানিয়েছে। ললিতা বলে, এসব কথা বাদ দাও, বাড়ি বিক্রির বিষয়ে কোনো কথা বললে? ললিতার মামি বলে, কি করে বলবো, অবিনাশ বাড়ির বাইরে ছিল আর শেখর গতকালই এখানে ফিরেছে। এদিকে শেখর তার বৌদিকে বলে, বৌদি এই ঘর ছেড়ে আমি কোথাও উঠবো না। শেখরের বৌদি বলে, এই ঘর তোমার ছেড়ে দেওয়াই ভালো, এই ঘরে তোমার অনেক স্মৃতি রয়েছে। শেখর বলে, তুমি কি বলতে চাইছো? বৌদি এবার রেগে যায় এবং বলে, তাহলে সরাসরি বলছি শোনো, এই যে তুমি নতুন একটা মানুষকে এই ঘরে আনতে চাইছো ঘর করার জন্য, তাহলে পুরনো মানুষটার কি হবে? শেখর বলে, তুমি ভুলে যাচ্ছ, সেই দিনের জন্য আমি দায়ী নই। শেখর এটাও বলে যে অন্যের বউকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। বৌদি বলে, তুমি কি জানো ললিতা মুঙ্গেরের একটি হোস্টেলে থাকে, সেখানে একটি স্কুলে শিক্ষকতা করে। শেখরের বৌদি এই কথা বলেই সেখান থেকে চলে যাচ্ছিল। শেখর বৌদির কথায় একটু অবাক হয় এবং বৌদিকে থামিয়ে বলে, কি বলো বৌদি, ললিতা হোস্টেলে থাকে? বৌদি বলে, এত কিছু তোমাকে বলা যাবে না, তুমি তোমার বউকে নিয়ে ভাবো। শেখর খুব ব্যাকুল হয়ে ওঠে এবং বলে, বলো না বৌদি। বৌদি বলে, এই যে তুমি কিছুক্ষণ আগে বললে পরের বউকে নিয়ে কথা বলতে তোমার রুচিতে বাধে, সে তো পরের বউ, তাহলে তুমি কেন ওর বিষয়ে জানতে আগ্রহ দেখাচ্ছ? শেখর তো পুরোপুরি অবাক হয়ে যায়। এবার রাত হতেই শেখর দেখে গিরিন কালীকে ফুল দিয়ে প্রপোজ করছে। শেখর কিছুই বুঝে উঠতে পারে না। পরের দিন গিরিন শেখরের কাছে আসে এবং বলে, মামি তাদের বাড়ি আপনাদের কাছে বন্ধক রাখতে চাইছে। শেখর বলে, এই বিষয়ে দাদা কথা বলবে। গিরিন বলে, আসলে সেজদি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। শেখর বলে, কে? গিরিন বলে, ললিতা দিদি। আগে আমি ললিতা বলেই ডাকতাম, কিন্তু এখন সম্পর্কের খাতিরে ললিতা দিদি বলি। গিরিন আরও বলে, ললিতাদি চাইছে আপনার বিয়ের আগেই ওই বাড়ি আপনাকে বিক্রি করে আমরা এখান থেকে চলে যাব। শেখর তো এবার আকাশ থেকে পড়ে। শেখর বলে, গিরিন বাবু, সেই রাতে তাহলে আপনার সাথে কার বিয়ে হয়েছিল? এই পর্যায়ে কাহিনীতে আসে একটি অভাবনীয় টুইস্ট। গিরিন বলে, আমি জানি আপনি একটি ভুল ধারণা পোষণ করে বসে আছেন। আসলে সেই রাতে আমার সাথে কালীর বিয়ে হয়েছিল, আসলে কালীই আমার স্ত্রী। এই কথা শুনে শেখর বলে, গিরিন বাবু, এমনটা তো হওয়ার কথা ছিল না। গিরিন বলে, হ্যাঁ, ললিতার সাথেই আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শেষ অবধি হয়নি। শেখর বলে, কেন হয়নি? কাহিনী আবারও অতীতে চলে যায়। এই পর্যায়ে আমরা দেখি ললিতা গিরিনকে বলছে, আমি বিবাহিত, আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারবো না। আর এই কথা যেন গিরিনবাবু কাউকে না জানায়, তাই দিব্যি দিয়ে রেখেছিল। সেখান থেকে কাহিনী বর্তমানে আসে। গিরিন বলে, ললিতাকে দেওয়া কথার পরেও আজ আমি দিব্যি ভাঙতে বাধ্য হলাম। এই সমস্ত কথা শোনার পরে শেখর ললিতার কাছে যায় এবং ললিতার প্রতি করা প্রত্যেকটি অন্যায়ের জন্য ক্ষমা চায়। ললিতাও তার ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দেয়, আর অবশেষে ললিতা এবং শেখরের ভালোবাসার পরিণতি পায়। এই সুন্দর দৃশ্যের মাধ্যমেই এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, শেখর এবং ললিতার এই সুন্দর প্রেম কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তার আগে একটি বিশেষ কথা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের দিন চলে আসছি আবারও একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।